হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি সরোজ। আজ তোমাদের জন্য নিয়ে এসে একটা ম্যাথ ক্লাস। দেখো এক নম্বর অঙ্কে কী বলছে। এক নম্বর অঙ্কে বলছে পি এর কোন মানের জন্য 74P293 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কী বলছে, পি এর কোন মানের জন্য 74P293, তাহলে এই পুরো সংখ্যাটা আমার কি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলছে পি এর কোন মানের জন্য পুরো সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য হবে, মানে পি সমান কত আমাদেরকে বসাতে হবে, তবে যে পুরো সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, 9 দ্বারা বিভাজ্যতার রুল হচ্ছে আমার পুরো সংখ্যাটার ডিজিটগুলো যোগ করব, পুরো সংখ্যার ডিজিটগুলো যোগ করব, যোগ করার পর যদি পুরো সংখ্যার ডিজিটগুলো 9 দ্বারা যোগ করতে হবে 37 ছিল, তাহলে পুরো সংখ্যাটা যদি 9 দ্বারা বিভাজ্য যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 7 × 11, 11 × 2 = 13, 13 আর 9 22, 22 আর 3 25, তাহলে এখানে 25 চলে এসেছে। পি এর মানটা আমি জানি না, তাহলে বলছি পি এর কোন মানের জন্য আমার পুরো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 9 দ্বারা বিভাজ্য কখন হয়, আমার যদি এখানে 27 থাকতো তাহলে আমার 9 দ্বারা বিভাজ্য যেত কাছাকাছি, যেটা ঠিক আছে। 9 দ্বারা যদি বিভাজ্য হতো তাহলে যদি 27 হতো কাছাকাছি, 9 × 1 = 9, 9 × 2 = 18, 9 × 3 = 27, তাহলে 18 থেকে অনেকটা কমে যাচ্ছে, ঠিক আছে। 25 আছে, ঠিক আছে, এখানে তো বিয়োগ করা যাবে না, যা করতে হবে প্লাস করতে হবে। তাহলে এখানে যদি আমি 2 বসাই, তাহলে দেখো 25 আর 2 = 27 হয়ে গেল। তাহলে 27কে আমার 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 27 আমার 9 দ্বারা বিভাজ্য, তো অবশ্যই আমার 9 দ্বারা বিভাজ্য। তাহলে পি এর কোন মানের জন্য পুরো সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য হোক, তাহলে পি এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে পুরো সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। চলো 1 নম্বর কোয়েশ্চেন হয়ে গেছে। 2 নম্বর কোয়েশ্চেনে আসো। আচ্ছা দেখো 2 নম্বর অঙ্ক কী বলছে, যদি কোনো আসল জটিল সুদে 4 বছরে সুদে আসলে 16 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত। 4 বছরে, তাহলে টাইমটা দেওয়া আছে আমার 4 বছর, টাইমটা আমার দেওয়া আছে 4 বছর। এরপর বলছে সুদে আসলে 16 গুণ হয়, তাহলে আমি আসল ধরে নিলাম পি, আমার আসল ধরে নিলাম আমার পি। এবার বলছে যে 4 বছরে সুদে আসলে 16 গুণ হয়, তাহলে সুদ আসলটা দেওয়া আছে 16 গুণ, সুদ আসল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার 16 গুণ, আসলে 16 গুণ। তাহলে আসল যদি পি হয়, তাহলে 16 গুণ যদি বলে সুদ আসল, তাহলে 16 পি হচ্ছে। এবার বার্ষিক মানে আমার জটিল সুদ বার করতে বলছে, তাহলে জটিল সুদ বার করার নিয়ম কি, এ সমান পি × 1 + r/100 আর ওপরে n। বুঝতে পারলাম, এইটুকুটা বুঝতে পারলাম। কোনো অসুবিধা আছে কারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা টিও লেখা, অনেক সময় টিও লিখতে পারো, টিটা টাইম যেটা, ঠিক আছে। এরপর দেখো যেটা আমার সুদ আসল, এটা হচ্ছে আমার সুদ আসল, এটা ইংলিশে যেটা লেখা হয় তাহলে এর দ্বারা ডিনোট করা হয়, তাহলে এটা আমার 16 পি। পি এর মানটা আমি আসল যেটা আমার পি এ লিখলাম ওইটা, তাহলে 1 + আর এর মানটা তো আমাদের বার করতে বলেছে। টি আমার 4 বছর দেওয়া আছে, এইটা গুণ আকার আছে, এদিকে নিয়ে চলে আসো ভাগ আকারে, তাহলে 16p/p সমান, ঠিক আছে, 1 + r/100, এদিকে 4, এপি কেটে দাও, এপি কেটে দিলাম। আচ্ছা 16 আমার কখন হয়, 2⁴ সমান 16 হয়, মানে আমি 16কে এইভাবে লিখতে পারি, 2 × 8 = 16, 2 × 4 = 8, 2 × 2 = 4, তাহলে 2 × 2 = 4, 2 × 8 আর 2 × 16, মানে ঠিক আছে 2⁴, মানে এক কথায় 2 × 2 × 2, তাহলে এই যে 16কে আমি লিখতে পারছি 2⁴ সমান, দেখো এইটা আছে। দেখো সূচকের নিয়মে কি হয়, সূচকের নিয়মে হয় যে আমাদের পাওয়ারগুলো যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো পরের লাইন উঠে যায়, ঠিক আছে। এরপর যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো আমার পড়ে থাকে। তাহলে দেখো আমার এখানে 2 সমান এটা আমার যদি গুণ করা হয়, তাহলে 100 + r/100, এটা গুণ করে দাও, এদিকে 200 চলে এসছে, 200 সমান 100 + r, তাহলে r সমান হচ্ছে আমার 200 - 100, তাহলে r সমান আমার 100। তাহলে বলছি বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার হচ্ছে আমার 100, মানে আর এর মান যেটা আছে সেটা আমার 100%। তাহলে বার্ষিক সুদের হারটা কত, বার্ষিক সুদের হার হচ্ছে আমার 100%। কারো কোনো অসুবিধা, আবার বলে দিচ্ছি, বলছে 4 বছরে সুদে আসলে 16 গুণ হয়, সুদে আসলে 16 গুণ, তাহলে আমি যদি আসল ধরি পি, তাহলে সুদে আসলে 16 গুণ হয়, তাহলে সুদে আসলে আমার 16 গুণ 16 পি লিখেছি। এবারে জটিল সুদ বার করার নিয়ম কি, এ সমান পি × 1 + r/100 উপরে
এনও দেয় কেউ, আবার টিও দেয়, ঠিক আছে। টি দিবে যেটা বুঝতে সুবিধা হয়, টি মানে আমাদের টাইমটা দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে দেখো এর মানটা পেয়ে গেছিলাম আমি 16p লিখেছি, পি এর জায়গায় পি লিখলাম, এটা 1+r/100, ঠিক আছে, 1+r/100, ওপরে 4 লিখেছি, টাইমটা লিখেছি। এবার এই যে এই পিটা গুণাকার ছিল, এদিকে নিয়ে চলে এসেছি ভাগাকারে, পি কেটে দিলাম। 16 সমান কি 16 সমান লিখতে পারো 2⁴ সমান 16। এবার সূচকের নিয়ম অনুযায়ী বলে আমার পাওয়ারগুলো যদি একই দেখলে সংখ্যাগুলো আমার পাওয়ারগুলো উঠে যায় পরের লাইনে, সংখ্যাগুলো যেমন হয় সেরকম লিখতে হয়। তাহলে দেখো পরের লাইনে লিখেছি 2 সমান এটা গুণ করে দিয়েছি, 100 কে 100, তাহলে 100 আর উপরে লিখছি, নিচে 100, ঠিক আছে। এবারে এইটা ভাগাকার আছে, এই পাশে নিয়ে চলে এসেছি গুণাকারে, গুণ হয়ে গেছে, 2 এর সাথে 100 গুণ করলে 200, আর এদিকে 100+r আছে, 100+r লিখেছি। এবারে ছেলে দিকে নিয়ে চলে এসেছি, মানে এক কোথায় 200 মাইনাস 100 টাকা এদিকে নিয়ে চলে এসেছি, 100 দিকে প্লাস আছে, এদিকে নিয়ে চলে এলে মাইনাস। বুঝতে কারো কোনো অসুবিধা আছে? আশা করছি কারো কোনো অসুবিধা নেই। চলো 3 নম্বর কোয়েশ্চেন আসি। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে, একটা বৃত্তাকার পার্কের পরিধির ও ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে আমার 60 মিটার, ঠিক আছে। তাহলে পার্কের ব্যাসার্ধ কত? আচ্ছা, পার্কের ব্যাসার্ধ হচ্ছে আমার r মিটার, পার্কের যে ব্যাসার্ধ হচ্ছে আমার r মিটার। পরিধির সূত্র আমরা কি জানি? পরিধির সূত্র আমরা জানি 2πr, পরিধি সমান আমরা জানি 2πr। আচ্ছা, আমরা ছবিটা একটু এঁকে নিই। তাহলে এটা বৃত্তাকার পার্কের পরিধি, এটা হচ্ছে আমার বৃত্তাকার একটা পার্ক। এটা বলছি আমি ব্যাসার্ধ ধরে নিয়েছি r মিটার, তাহলে এই যে এইখান থেকে এইটা হচ্ছে আমার ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার r মিটার। তাহলে ব্যাসটা কত? ব্যাসটা হচ্ছে আমার এইখান থেকে যদি পুরোটা ধরি, তাহলে ব্যাসটা সমান আমার 2r। এরপর কি বলছে, আমার বৃত্তাকার পার্কের পরিধি এবং ব্যাসার্ধের যে পার্থক্য আছে সেটা হচ্ছে আমার 60 মিটার। বৃত্তাকার পার্কের পরিধি আর ব্যাসার্ধের যে পার্থক্য আছে সেটা হচ্ছে আমার 60 মিটার, ঠিক আছে। তাহলে ব্যাস যদি r হয়, ব্যাসার্ধ যদি r হয়, তাহলে ব্যাস হচ্ছে আমার 2r। তাহলে ব্যাস আর পরিধির পার্থক্যটা আমার 60 মিটার দিয়েছে, তাহলে আমি বলতে পারি 2πr মাইনাস 2r। ব্যাসটা এখানে লিখে দিচ্ছি, ব্যাস সমান আমার 2r, ঠিক আছে। তাহলে সমান আমার 60 মিটার দেওয়া আছে। তাহলে দেখো এই দুটো থেকে কমন কি আছে? এই দুটো থেকে কমন যাচ্ছে আমার 2r কমন যাচ্ছে, তাহলে 2r যদি কমন নিলি, ঠিক আছে, 2r যদি কমন, তাহলে পায়ে পড়ে দেখলে তো পায়ের মান আমি কি জানি 22/7, তাহলে পায়ের মান জানি আমি 22/7, তাহলে 22/7 এখানে কিছু নেই, মানে 1 সমানে হচ্ছে আমার 60 দিকে পড়ে রয়েছে। তাহলে 2r এদিকে দেখো, ঠিক আছে, 22 মাইনাস 7, তাহলে 2r ইন্টু উপরে বিয়োগ করে দাও 15/7 সমান 60 চলে এসছে। এটা কারো কোনো অসুবিধা আছে? আশা করছি এটা কারো কোনো অসুবিধা নাই। তাহলে 2r সমান 60 ভাজিত 15/7, তাহলে 2r সমান 60 গুণিত 7/15, r সমান 60 গুণিত 7/15, এটা গুণ আকার আছে, এদিকে ভাগাকার হয়ে যাবে, ঠিক আছে। 15 2 30, তাহলে এইটা দিয়ে এটাকে যদি কাটি আমার 2 হয়, তাহলে আর মান কত চলে এসছে? আর মান 7 2 আমার 14 মিটার চলে এসছে, আর মান 14 মিটার চলে এসছে। তাহলে ব্যাসার্ধটা কত? আমার ব্যাসার্ধ হচ্ছে আমার 14 মিটার। ব্যাসার্ধ যদি আমার 14 মিটার হয়, তাহলে আমার ব্যাসটা কত? ব্যাস হচ্ছে আমার 28 মিটার। আমার প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে আমার পার্কের ব্যাসার্ধ কত। আচ্ছা, পার্কের ব্যাসার্ধ হচ্ছে আমার 14 মিটার। কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নাই। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য, বলছে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 16 বর্গ মিটার। খুব একটা ভালো কোয়েশ্চেন। দেখো কি বলছে, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 16 বর্গ মিটার। আচ্ছা, একটা আয়তাকার বাগান, একটা বাগান আঁকছি আমি আয়তাকার, ছোট করে আঁকছি আমি, ঠিক আছে। এটা আয়তাকার বাগান আছে, এখানে দৈর্ঘ্য প্রস্থ আমি জানি না, তাহলে আমি দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স মিটার আর প্রস্থ ধরে নিচ্ছি আমার ওয়াই মিটার। এরপর যখন বলছে যে দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 16 বর্গ মিটার। আচ্ছা, ধরো আমার এখন যে এক্স আর ওয়াই ধরেছি দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে এখন ক্ষেত্রফল কত? এখন আমার ক্ষেত্রফল হচ্ছে আমার এক্স ওয়াই বর্গ মিটার।
আমার দৈর্ঘ্য প্রস্থ জানি না, তাহলে দৈর্ঘ্য ধরে নিয়েছি এক্স মিটার, প্রস্থ ধরে নিয়েছি ওয়াই মিটার, তাহলে এখন ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই বর্গমিটার। এরপর বলছে যদি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করা হয়, তাহলে আগে ছিল এক্স, এখন 4 মিটার আবার বৃদ্ধি করছে। এখন 4 মিটার যদি আবার বৃদ্ধি করে, তাহলে এখন যেটা হচ্ছে এখন এক্স প্লাস 4 হচ্ছে। আমার প্রস্থের কিছু বলেনি, ঠিক আছে। তাহলে এখন দৈর্ঘ্য হয়ে গেছে এক্স প্লাস 4 আর প্রস্থ হয়ে গেছে আমার ওয়াই, লিখে দিচ্ছি দেখো লাল কালারে, কারো কোনো যাতে না অসুবিধা থাকে। এরপর যখনই বই 4 মিটার বৃদ্ধি করেছে ক্ষেত্রফল 16 বর্গমিটার বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 16 বর্গমিটার। আচ্ছা এখন তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেছে, এখন ক্ষেত্রফল হয়েছে এক্স প্লাস 4 ইন্টু ওয়াই, তাহলে এক্স ওয়াই প্লাস 4 ওয়াই। এরপর বলছে যখন 4 মিটার বৃদ্ধি করছে তখন বলছে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে কত 16 বর্গমিটার, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে 16 বর্গমিটার, ঠিক আছে। তাহলে আমি বলতে পারছি যে এক্স ওয়াই প্লাস 4 ওয়াই মাইনাস এক্স ওয়াই সমানে আমার কত বলেছে, আবার 16 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। এটা বলতে পারি, কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা কারো কোনো অসুবিধা নেই। তাহলে এক্স ওয়াই প্লাস 4 ওয়াই মাইনাস এক্স ওয়াই সমান 16, এইটা কেটে দাও, তাহলে 4 ওয়াই সমান 16, ওয়াই সমান 4, তাহলে ওয়াইয়ের প্রস্থটা আমার কত পেয়ে গেছি, প্রস্থটা আমার 4 পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে প্রস্থটা আমার এখানে 4 পেয়ে গেছি, প্রস্থটা আমার এখানে 4 পেয়ে গেছি। এবার যে কোনো একটাতে আমার মান বসিয়ে দাও, যে কোনো ওয়াইয়ের মানটা যে কোনো একটাতে মান বসিয়ে দাও, ঠিক আছে। দেখো এক্সট্রাভাবে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই, তার কারণ কি আমাদের প্রশ্নে কী যে প্রশ্নে চেয়েছে আমাদের পার্কের ব্যাসার্ধ, সরি প্রশ্নে চেয়েছে আয়তাকার বাগানের প্রস্থ কত, তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেছি 4, তাহলে প্রস্থটা ধরেছিলাম আমি ওয়াই, তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেছি 4, তাহলে আমাদের প্রস্থ হচ্ছে আমার 4 মিটার, প্রস্থ কত আমাদের, প্রস্থ হচ্ছে আমার 4 মিটার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে কোনো পরীক্ষায় 80% ইংরেজিতে, ঠিক আছে, 85% গণিতে এবং 75% উভয় বিষয়ে পাস করলো, যদি 45 জন উভয় বিষয়ে ফেল করে তবে পরীক্ষার্থীর সংখ্যা কত। আচ্ছা এই যখন উভয় বিষয় আসবে, মানে উভয় বিষয় যদি আনার একটা সহজ নিয়ম হচ্ছে আমার লিখবে যে 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, বুঝতে পারলাম। এখানে আমার কী বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, একটু বলি কোনো পরীক্ষায় 80% ইংরেজিতে, 85% গণিতে এবং 75% উভয় বিষয়ে পাস করে, তাহলে উভয় বিষয়ে ফেল কতজন করে, যদি বার করে মানে উভয় বিষয়ে ফেল কতজন করে, এটা বার করার শর্ট ট্রিক হচ্ছে 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আবার বলে দিচ্ছি 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। প্রথমে যে সংখ্যাটা পাবো সেটা এক্সের মান, দ্বিতীয় যে সংখ্যাটা পাবো সেটা ওয়াইয়ের মান, তৃতীয় যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমার জেডের মান, বুঝতে পারলাম, ঠিক আছে। এটা উভয় বিষয়ে ফেল করে, আমার প্রথম বললে যে উভয় বিষয়ে পাস করে, ঠিক আছে। তাহলে এইটা বার করে নেওয়া হয়েছে, যেটা দেওয়া থাকবে যদি পাস করে দেওয়া থাকে তাহলে এটা থাকবে আমাদের উভয় বিষয়ে ফেল করে, যদি উভয় বিষয়ে ফেল করে দেওয়া থাকে তাহলে উভয় বিষয়ে পাস করে এটা, ঠিক আছে। তাহলে আমার 100 মাইনাস এক্সের মানে দেখো প্রথমে কী দেওয়া আছে 80% ইংরেজিতে পাস করে, তাহলে 80 লিখে দাও, প্লাস তারপর কী বলছে 85% গণিতে পাস করে, এরপর কী বলছে আমার 75% উভয় বিষয়ে পাস করে, তাহলে 100, ঠিক আছে। 80 80 160 165 একবার করে দিচ্ছি, 165 থেকে আমি 75 বিয়োগ করে দাও, তাহলে 0 7 করে চলো এটা 90, ঠিক আছে, ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে এই যে বিয়োগ চিহ্ন দিয়ে এখানে 90 সমান হচ্ছে আমার 10, তাহলে 10% আমার উভয় বিষয়ে ফেল করে, 10% আমার কী করছে উভয় বিষয়ে ফেল। আচ্ছা এরপর পরের লাইনে কি বলছে, যদি 45 জন উভয় বিষয়ে ফেল করে, আবার আচ্ছা এইখানে আমার পার্সেন্টেজ হিসাবে পেয়ে গেছি আমার 10% উভয় বিষয়ে ফেল করে, কিন্তু আমার কোয়েশ্চেন আমার কী দেওয়া আছে যদি 45 জন উভয় বিষয়ে ফেল করে তো পরীক্ষার্থীর সংখ্যা কত। আচ্ছা দেখো এই যে 10% মান আমার দেওয়া, আমি বলতে পারি যে 10%-এর মান আমার দেওয়া আছে ওইদিকে 45 জন, আমার 10% উভয় বিষয়ে ফেল করে, আবার ওখানে বলে দিয়েছে 45 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে 10% মানে হচ্ছে আমার 45%, তাহলে 1%-এর মান হচ্ছে আমার 45/10, আবার 100% মান আমার 45/10 ইন্টু 100, এই কেটে দাও, তাহলে টোটাল আমার সংখ্যা কতজন ছিল, টোটাল আমার সংখ্যা ছিল আমার
মানে কতজন ছাত্রছাত্রী ছিল না 450 জন আমার ছাত্রছাত্রী ছিল। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে কোনো অসুবিধা আছে? আশা করছি কোনো অসুবিধা নাই। আবার বলে দিচ্ছি, আমার প্রশ্নে বলেছি আমার 80% ইংরেজিতে, ঠিক আছে, আবার 85% গণিতে, আবার 75% আবার বলি যে উভয় বিষয়ে পাস করে। তাহলে উভয় বিষয়ে ফেল কতজন করে ওইটা বার করার শর্ট ট্রিক হচ্ছে 100 - x + y - z, ঠিক আছে, বুঝতে পেরেছি। এক্সের মানটা কোনটা প্রথম যেটা দেওয়া থাকবে সেটা এক্সের মান, দ্বিতীয় সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটা ওয়াইয়ের মান, তৃতীয় যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমার জেডের মান। এক কথা মানে উভয় বিষয় যেটা বলবে সেটা হচ্ছে আমার জেডে বসাবে, এইটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। বার করলাম, তাহলে আমার 10% উভয় বিষয়ে ফেল করে, আমার ওখানে কোয়েশ্চেনে বলে দিয়েছি আমার 45 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে আমি বলতে পারি 10%-এর মান আমার 45%, সরি 10%-এর মান হচ্ছে আমার 45 জন, তাহলে 1% কত, 100% কত, বুঝতে পেরেছি। আশা করছি কোনো অসুবিধা নেই। এরপর যে কোয়েশ্চেনটা আসে ডাব্লিউপিতে, এরকম সেম কোয়েশ্চেন তোমার পরীক্ষা এবার পেয়ে যাবে। ডাব্লিউপি, কেপি, আরপিএফ পাওয়ার চান্সটা যে কোয়েশ্চেনটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ঠিক আছে। তো কী বলছে, tan থিটা আমার বলে দিয়েছে, tan থিটা সমান আমার 1, কোয়েশ্চেনটা আমি লিখে দিচ্ছি এখানে, আমার বলে দিয়েছে tan থিটা সমান 1, এরপর সাইন থিটা সমান কত, তাহলে সাইন থিটা সমান কত, খুব একটা ভালো কোয়েশ্চেন। আমার বলে দিয়েছে tan থিটার মান হচ্ছে 1, তাহলে আমার সাইন থিটার সমান কত, ঠিক আছে। tan থিটা সমান আমার tan থিটা সমান কি 1। আচ্ছা, এই জিনিসগুলো মানে আমাদের যদি এই অঙ্কগুলো করার আগে আমাদের জানতে হবে যে 1, এই যে 1 কার মান, মানে 10-এর কোন ইসের জন্য মানটা আমার 1 হয়, ঠিক আছে। তাহলে দেখো আমি লিখতে পারি আমার যে tan থিটা সমান হচ্ছে 1, tan 45-এর মান হচ্ছে আমার 1, তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে আমার 1। তাহলে আমি কেন, অনেকে প্রশ্ন আসতে পারে 1 থেকে tan 45 কী করে, আচ্ছা tan 45 ডিগ্রির মান হচ্ছে আমার 1, ঠিক আছে, তোমরা দেখে নেবে। তাহলে আমি পরের লাইন লিখতে পারি যে থিটা সমান আমার 45 ডিগ্রি, থিটা সমান আমার 45 ডিগ্রি, ঠিক আছে। এবার থিটার জায়গায় এখানে সাইন বসিয়ে দাও, এই পাশেও সাইন থিটা, ওই দিকেও সাইন 45। কী করলাম, আবার বলেছি tan থিটা সমান 1 বলেছি, এবার 1 হচ্ছে আমার tan 45 ডিগ্রির মান, তাহলে এদিকে tan থিটা যেমন ছিল সেরকম লিখলাম, 1-এর জায়গায় লিখলাম শুধু tan 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এই পাশেও tan, এই পাশেও tan, তাহলে থিটা সমান 45 ডিগ্রি লিখতে পারি। আমাদের মান বার করতে বলেছে সাইন থিটা, তাহলে দেখো এইদিকেও সাইন বসিয়ে দিলাম, তাহলে ওইদিকেও সাইন বসিয়ে দাও, তাহলে সাইন থিটা সমান সাইন 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার এইদিকে সাইন থিটা বসাও। আচ্ছা, সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে আমার 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রির মান লিখে দিলে 1/√2, তাহলে আমার সাইন থিটা সমান পেয়ে গেছি আমার 1/√2। তাহলে আমি বলতে পারছি যে এখানে জোর গলায় বলতে পারছি যে সাইন থিটা সমান কত, আমার সাইন থিটা সমান হচ্ছে আমার 1/√2। বুঝতে পেরেছি? কারো কোনো অসুবিধা, কারো কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসো। আচ্ছা, এই ধরনের একটা কোয়েশ্চেন তোমাদেরকেও দিয়ে দিই, ঠিক আছে, এই ধরনের একটা কোয়েশ্চেন থাক, অন্যদিন দেবো, ঠিক আছে। আচ্ছা দেখো 7 নম্বর কোয়েশ্চেন কী বলছে, যদি বি এর 15% সমান সি এর 20% হয়, তাহলে বি অনুপাত সি সমান কত, ঠিক আছে। বি এর 15%, আচ্ছা দেখো কী বলেছে আমার, বি এর 15% মানে কি 15/100 বটে, সমান বলছে আমার সি এর সমান, আমার কী বলছে সি এর 20%, তাহলে সি এর 20%, তাহলে আমার বার করতে কী বলেছে, বি অনুপাত সি সমান কত, এটা আমাদেরকে বার করতে বলেছে, এটাই তো আমাদের বার করতে বলেছে না। আচ্ছা কাটাকাটি করো, 5 × 3 = 15, 5 × 20 = 100, এই তাহলে আমার 3b সমান 20 সমান না বাই, আর এদিকে c/5, কোনাকুনি গুণ করো, তাহলে 20c সমান 15b, 5 × 3 = 15, 5 × 4 = 20, তাহলে আমার কী থাকলো 4c সমান 3b, ঠিক আছে, 3b, তাহলে বি এর মান এইটা হয়, ঠিক আছে, আর সি এর মান এইটা হয়, তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে আমার 4 আর সি এর মান হচ্ছে 3, তাহলে আমার প্রশ্ন যে বি অনুপাত সি সমান কত, তাহলে বি অনুপাত সি সমান হচ্ছে 4:3। বুঝতে কারো কোনো অসুবিধা আছে, ঠিক আছে। এই জিনিসটা আমি বলে দিচ্ছি, একটা সবাই কনফিউশন হয়, যদি এরকম দেওয়া থাকে 4c সমান 3b, 4c সমান 3b যদি দেওয়া থাকে, তাহলে যে বি এর মান কোনটা, বি এর মান এই পাশেটা চলে আসে, তাহলে বি এর মান হচ্ছে আমার 4, আর সি এর মান কোনটা, সি এর মান হচ্ছে আমার 3। এইভাবে যদি সমান দেওয়া থাকে তাহলে মানগুলো এইভাবে চলে আসে, তাহলে দেখো বি এর মান পেয়ে গেছি আমার 4
ঠিক আছে, আর সি এর মান পেয়ে গেছি আমি 3। বুঝতে পেরেছি এইটুকুটা? কারো কোনো অসুবিধা আছে এইটুকুটা? আশা করছি কারো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে বি অনুপাত সি সমান আমার 4:3। বুঝতে পেরেছি? চলো নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে, ঠিক আছে, 10 ঘন্টায় 24 কিলোমিটার যায়। একটা স্রোতের অনুকূলে, ঠিক আছে, 10 ঘন্টায় 24 কিলোমিটার যায়। ফিরে আসার পথে স্রোতের প্রতিকূলে 2 ঘন্টার সময় বেশি নেই। ঠিক আছে, তাহলে যখন স্রোতের অনুকূলে যায়, অনুকূলে অবশ্যই বেশি, মানে কম টাইমের মধ্যে বেশি দূরত্ব যাবে। তাহলে যখন অনুকূলে যাচ্ছে তখন বলছে 10 মিনিটে, 10 ঘন্টায় বলেছে, তাহলে 10 ঘন্টায় আমার 24 কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টায় যাবে 24/10 সমান 2.4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে বেগটা কত? স্রোতের অনুকূলে বেগ হচ্ছে আমার 2.4 কিলোমিটার পার আওয়ার। এরপর বলছে স্রোতের প্রতিকূলে যখন যায় তখন ওই 2 ঘন্টা সময় বেশি লাগে। আগে লাগছিল 10 ঘন্টা, এখন বলছে 2 ঘন্টার বেশি নিয়ে নিচ্ছে। তাহলে এখন আমি বলতে পারি যে 12 ঘন্টায় যায় আমার 24 কিলোমিটার। 12 ঘন্টায় যায় আমার 24 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাবে 24/12 কিলোমিটার পার আওয়ার আসবে এটা। তাহলে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 2.4 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে আমার 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, মানে স্রোতের অনুকূলে অবশ্যই বেশি যাবে, ঠিক আছে, কম সময়ের মধ্যে। তাহলে দেখো 1 ঘন্টা এটা 2.4 গেছে, আর 1 ঘন্টা এটা 2 কিলোমিটার গেছে। এরপর কি বলছে আমার, স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ। আচ্ছা, নৌকার গতিবেগ যখন বার করতে বলে, নৌকার গতিবেগ বার করার সূত্রটি কি আমার? নৌকার গতিবেগ যদি বার করতে বলে, নৌকার গতিবেগ সমান কি? অনুকূল বাই প্রতিকূল, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। আমার কি বলেছে? আমার স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ বার করলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। আমার যদি বলতো, ঠিক আছে, নৌকার গতিবেগ বার করতে বলেছে এটা, এই যে স্রোতের গতিবেগ বার করতে বলতো, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে দেখো অনুকূলে গতিবেগ কত? অনুকূলে গতিবেগ হচ্ছে 2.4, ঠিক আছে, প্রতিকূলে গতিবেগ হচ্ছে আমার 2, আর নিচে আমার 2 আছে। তাহলে এখানে আমার চলে এসেছে কত? 4.4/2 সমান হচ্ছে আমার 2.2। বুঝতে পেরেছি? 2.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার স্থির জলে নৌকার গতিবেগ কত ছিল? স্থির জলে আমার নৌকার গতিবেগ ছিল আমার 2.2 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছি এটা? ঠিক আছে, কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছি, বলছি একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 2 বছরে 5% সরল সুদের হারে সুদ আসল 16,500 টাকা হয়, মূলধনের পরিমাণ কত? আচ্ছা, 2 বছর 5% সরল সুদের হারে, ঠিক আছে, 2 বছর দেওয়া আছে। তাই টাইমটা দেওয়া আছে আমার কত? 2 বছর দেওয়া আছে, 5% সরল সুদের হারে। তাহলে আর এর মানটা কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে আমার 5%। এরপর কী বলছে, আমার সুদ আসল 16,500 হচ্ছে, সুদ আসল আমার 16,500। তাহলে সুদ আসল কত? সুদ আসল হচ্ছে আমার 16,500। সুদ আসল হচ্ছে আমার 16,500। তাহলে মূলধনের পরিমাণটা কত? মানে আমার আসল যেটা আছে সেটা আমাকে বার করতে বলেছে। এইটা আসলটা আমাদের বার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের যখন কোয়েশ্চেন পাবে যে সুদ আসল দেওয়া থাকবে, মূলধন বার করতে বলবে, তখন একটু সূত্রটা চেঞ্জ হবে, ঠিক আছে। সূত্রটা হচ্ছে আমার এরকম লিখবে। আগে আমরা কি জানতাম? আগে আমরা জানতাম এ সমান PRT/100, মানে PRT/100 করলে আমার শুধু সুদটা আসে। কিন্তু যদি সুদ আসল দেওয়া থাকে তাহলে আমার এরকম লিখবে PRT/100। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? কারো কোনো অসুবিধা? এটা কারো কোনো অসুবিধা? ঠিক আছে, সুদ আসল যেটা দেওয়া আছে আমার 16,500, সুদ আসল যেটা দেওয়া আছে আমার 16,500, ঠিক আছে। তাহলে এদিকে 16,500 P প্লাস P ইন্টু আর এর মান দেওয়া আছে আমার 5%, আর টাইম দেওয়া আছে 2, এখানে 100 চলে আসো, ঠিক আছে। তাহলে P প্লাস P/10, ঠিক আছে। তাহলে এদিকে 16,500 সমান
10p প্লাস পি বাই 10, ঠিক আছে। তাহলে 16,500 সমান হচ্ছে আমার 11p বাই 10, ইয়ার নিচে কিছু না, মানে 1000 কোনাকুনি যদি গুণ করো, অন্য কালার ইউজ করে দিচ্ছি, তাহলে আমার 11p সমান আমার 16,500 ইন্টু 10, ঠিক আছে। তাহলে পি সমান হচ্ছে আমার 16,500 ইন্টু 10/11, ঠিক আছে। এটা যদি কাটো 11 কে 11, ঠিক আছে, 5 11 55 0, ঠিক আছে। তাহলে পি এর মান যেটা আসল হচ্ছে আমার 15,123। তাহলে আমার আসল কত চলে এসছে? আসল চলে এসছে আমার 15,000। আসল কত চলে এসছে? আসল আমার চলে এসছে 15,000। আচ্ছা, এটা তোমরা এত বড় যদি না করো, ঠিক আছে, অপশান ধরে করতে পারো, দেখো অপশান অনেকগুলো দেওয়া আছে, 14,500, 15,000, 14,000, 15,500। আচ্ছা দেখো আমার কি বলেছে যে সুদ আসল আমার 16,500 হবে, ঠিক আছে। তাহলে আমি ধরলাম, অপশান ধরে করছি, আমি আগে অপশান ডিটাই আগে ধরছি, ঠিক আছে, অপশান ডিটা আগে ধরছি। তাহলে দেখো এই যে 15,000 আছে, 15,000 বলছে 5% সুদের হারে 2 বছরে, ঠিক আছে। তাহলে 15,000-এর 10% হচ্ছে আমার 1500 টাকা, 15,000-এর 10% কত? 1500 টাকা। তাহলে 5% আমার 750 টাকা বটে, অবশ্যই বটে। তাহলে প্রথম বছর 1 বছর ধরে নিলাম 750 টাকা, পরের বছর আবার সেই 750 টাকা হবে। তাহলে কত টাকা বাড়ছে? তাহলে 500 টাকা বাড়ছে। তাহলে 15,000 টাকা ছিল, তার থেকে যদি 500 টাকা বাড়ায় তাহলে 16,500 হচ্ছে, অপশন ধরে করতে পারো। আচ্ছা তোমরা বলতে পারো যে 15,000 কেন ধরলে? আচ্ছা 14,000 ধরলাম, প্রথম ধরলাম আমি 14,000, ঠিক আছে, আমি 14,000 ধরে নিচ্ছি। তাহলে 14,000 10% আমার 1,400 টাকা, তাহলে 5% আমার 700 বটে। তাহলে প্রথম বছরে 5% হারে 700 টাকা, পরের বছর 5% হারে আরও 700 টাকা, তাহলে এটা 1,400 টাকা আমার 2 বছর আমার সুদ হচ্ছে, ঠিক আছে। তাহলে 1,400 টাকা থেকে আমার যদি 14,000 থেকে 1,400 টাকা সুদ বাড়ে, তাহলে নিশ্চয়ই আমার 16,500 আসছে না, ওই জন্য আমার অপশান যেটা আমার সি হচ্ছে না। তাহলে অপশান যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে অপশান ডি হচ্ছে, ঠিক আছে, অপশান ডি না, অপশান বি হচ্ছে 15,000। হ্যাঁ চলো তারপর যে কোয়েশ্চেনটা আছে ওটা আরেকটা দুর্দান্ত অঙ্ক। এই কোয়েশ্চেনটা সেম কোয়েশ্চেন, এটা ওয়্যারলেস অপারেটরে এসেছিলো, এই সেম কোয়েশ্চেন ওয়্যারলেস অপারেটরে এসেছিলো। দেখো কী বলছে, √(x) দেওয়া আছে এখানটায়, সমান হচ্ছে আমার 64, ঠিক আছে, সমান হচ্ছে 64। তাহলে এক্সের মান কত? এক্সের মান আমাদেরকে বার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা সূচকের নিয়ম আমরা কি জানি, এইটা যদি দেওয়া থাকে, ঠিক আছে, আর এখানে যদি এক্স দেওয়া থাকে, তাহলে এখানে কিছু না থাকা পরে এখানে 2 থাকা, ঠিক আছে। তাহলে ধরো এই একটা জিনিস দেওয়া আছে, তাহলে সূচকের নিয়ম আমার অনুযায়ী কী হয় না, এই যে 2-এর বাইরে এই যে 2 লেখা থাকে, অনেক সময় লেখা উজ্জ্ব থাকে, উজ্জ্ব থাকলে আমার মনে রেখে নিতে হবে ওখানে আমার 2 আছে। যদি দেওয়া থাকে 3, ঠিক আছে, যদি দেওয়া থাকে 4, ঠিক আছে, যদি না দেওয়া থাকে তাহলে মনে রাখবে সবসময় এখানে 2 থাকে। কি বললাম? যদি কিছু না দেওয়া থাকে মনে রাখবে আমার 2 থাকে। তাহলে এইটা কি করবে, এই যে এই 2টা আছে সেটা লিখলাম, তাহলে এটা x/2 হয়ে যায়। এই যে নিচের এই 2টা কোথা থেকে পেলাম? এই 2টা হচ্ছে আমার এই 2টা, ঠিক আছে, মানে এখানে আমার যে 2টা থাকে সেটা আমার উজ্জ্ব থাকে সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে আমার সবসময় 2টা আমি নিয়ে চলে আসবো, ঠিক আছে, নিচে নিয়ে আসবো, এক্সের পাওয়ার এক্সের নিচে 2 নিয়ে চলে এসেছে। এখানে যদি 3 লেখা থাকে তাহলে এখানে অবশ্যই 3 লিখতাম। তাহলে দেখো এই জিনিসটা সেম, তাহলে এখানে লিখতে পারি আমি, এইটা লিখতে পারি সমান 64। কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে 64কে আমি 2 আকারে যদি ভাঙি, তোমাদেরকে বোঝানোর জন্য করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 2⁶ সমান হচ্ছে 64। তাহলে পরের লাইন লিখছি x/2 সমান 2⁶। তাহলে একটু আগে বললাম যদি পাওয়ারগুলো একই থাকে, তাহলে পাওয়ারগুলো যদি একই থাকে তাহলে সংখ্যাগুলো বসে যায়, এবং যদি সংখ্যাগুলো একই থাকে তাহলে সংখ্যাগুলো উঠে যায়, পাওয়ারগুলো যেগুলো থাকে সেগুলো থাকে। তাহলে এই যে এই দুটো উঠে গেল, কারণ কি একই জিনিস আছে, ঠিক আছে, একই জিনিস যদি থাকে কেটে যায়, দিয়ে পাওয়ারগুলো পড়তে থাকে। তাহলে x/2 সমান 6, তাহলে x সমান হচ্ছে 6 × 2, তাহলে x সমান আমার 12। বুঝতে পেরেছি? তাহলে এক্সের মান কত? এটা ওয়্যারলেস অপারেটরে এসেছিল, তাহলে এক্সের মান হচ্ছে আমার 12। বুঝতে পেরেছি? কারো কোনো অসুবিধা আছে? আশা করছি কারো কোনো অসুবিধা নাই। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেনকে বলছে
যদি তিনটি ধনাত্মক সংখ্যা 2 অনুপাত 3 অনুপাত 5 অনুপাতে থাকে তাদের লসাগু হচ্ছে 2400 হয়, তাহলে তাদের সংখ্যা তিনটের গসাগু কত? আচ্ছা, যে অনুপাতটা দিয়ে দিয়েছে অনুপাতটা হচ্ছে 2:3:5, ঠিক আছে। এবার আমার দেওয়া আছে লসাগু, লসাগু দেওয়া আছে আমার 2400। তাহলে আমার বলছে যে এই সংখ্যাগুলো আছে তাহলে সংখ্যা তিনটের গসাগু কত? আচ্ছা, সংখ্যা তিনটের গসাগু কত এটা বার করতে বলেছে। তাহলে এই জিনিসগুলো মনে রাখবো, যদি অনুপাতে দেওয়া থাকে। এর ধরনের আর একটা কোয়েশ্চেন আছে যে একটি সংখ্যা দেওয়া থাকে, ঠিক আছে, লসাগু গসাগু দেওয়া থাকে, আর একটি সংখ্যা বার করতে বলে। তো সেম নিয়ম ওইরকম যদি থাকে, একটি সংখ্যা ধরো দেওয়া আছে, ধরো বলে দিচ্ছি একটা সংখ্যা 15, ঠিক আছে, এবং লসাগু 10 আর গসাগু 20। একটা সংখ্যা 15, লসাগু 10, গসাগু 20, তাহলে অপর সংখ্যাটা কত? তাহলে এইগুলো সূত্র কি না, একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। সেম এই জিনিসটাও তাহলে এলসিএম গুণিত এইচসিএফ মানে লসাগু ইন্টু গসাগু সমান এই যে অনুপাতগুলোর গুণফল, অনুপাতগুলির গুণফল। বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে দেখো লসাগু দেওয়া আছে কত? লসাগু দেওয়া আছে আমার 2400, গসাগু বার করতে বলেছে। অনুপাতগুলোর গুণফল কত? 5 3 15, 15 2 30। এফটা এ পাশে নিয়ে চলে যাও, ঠিক আছে। লসাগু ইন্টু গসাগু সমান অনুপাতগুলির গুণফল, ঠিক আছে। আচ্ছা, ডাইরেক্ট করে দাও, এত মাথা খারাপ করার দরকার নেই, এই লাইনটা কোনো লেখার দরকার নেই। যদি গসাগু বার করতে বলে, তাহলে লসাগু বাই গুণফল, ওইটার লসাগু বাই অনুপাতগুলির গুণফল। অনুপাতগুলির গসাগু, অনুপাতগুলির গুণফল। তাহলে গসাগু সমান লসাগু দেওয়া আছে আমার কত? লসাগু দেওয়া আছে আমার 2400, আর অনুপাতগুলির গুণফল হচ্ছে কত? 30, ঠিক আছে। তাহলে গসাগু কত হচ্ছে আমার? গসাগু হচ্ছে আমার 80। গসাগু কত হচ্ছে আমার? গসাগু হচ্ছে আমার 80। কারো কোনো অসুবিধা আছে? তাহলে দেখো, সকাল 8:35-এ 3টি ঘন্টা একসাথে বাজতে শুরু করে যদি তারা প্রতিবার যথাক্রমে 12, 15, 18 সেকেন্ড পর বাজে, তাহলে পরের বার কখন তারা একসাথে বাজবে? খুব একটা ভালো অঙ্ক। তাহলে দেখ 12, 15 এবং 18 সেকেন্ড পর বাজে বলেছে, তাহলে 12, 15 আর 18 সেকেন্ড পর বাজে। তাহলে এগুলো আগে লসাগু করে দাও চোখ বন্ধ করে, ঠিক আছে। তাহলে 3 4 12, 3 5 15, 3 6 18, 2 দিয়ে আবার করো, 2 2 4, 5টা থাকলো, 2 3 6, ঠিক আছে। তাহলে 3 2 6, 5 6 30, 30 2 60, আর 60 3 180। তাহলে এই যে 180 সেকেন্ড, 180 সেকেন্ড সমান কি আমার বলতে পারি 3 মিনিট। 180 সেকেন্ড সমান বলতে পারি 3 মিনিট। তাহলে বলছে 8:35-এ 3টি ঘন্টা একসাথে বাজে, 3টি ঘন্টা একসাথে বাজতে শুরু করে যদি তারা আবার 12, 15, 18 সেকেন্ড পর পর বাজে, ঠিক আছে, মানে 12, 15, 18 সেকেন্ড পরে বাজে, তাহলে পরের বার কখন তারা একসাথে বাজবে? তাহলে দেখো 3 মিনিট আবার পরে বাজবে, তাহলে আমার বাজে কটায়? বাজে হচ্ছে আমার 8:35-এ একবার বাজে, তাহলে ওর পর আমার 3 মিনিট পর আবার বাজবে, তাহলে কটায় বাজবে না 8:38-এ আবার বাজবে, 8:38 মিনিটে আবারও বাজবে। কারো কোনো অসুবিধা? ঠিক আছে। লসাও করলাম 180 সেকেন্ড, কারণ এগুলো সেকেন্ড দেওয়া ছিল। 180 সেকেন্ড সমান কি 3 মিনিট, তাহলে 3 মিনিট পরে আবার বাজবে, 8:35-এ বাজতো, আবার 3 মিনিট পর করে দাও, 8:38-এ আবার বাজবে, ঠিক আছে। চলো তারপরে চলে আসো, কি বলছে, যদি x হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, x হচ্ছে আমার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 18, 27, 30, 40 এবং 45 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে, এবং বলছে এক্সকে 37 দ্বারা ভাগ করলে, আচ্ছা বলছে এক্স এমন একটা সংখ্যা যাকে বলছে 18, 27, 30, 40কে 45 এবং 45, ঠিক আছে, 18, 27, 30, 40, 45 দ্বারা একটা সংখ্যা মানে ওই এক্স সংখ্যাটাকে ভাগ করলে তাহলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে। তাহলে আচ্ছা দ্বারা বা দিয়ে বলছে, দ্বারা বা দিয়ে থাকলে আমার চোখ বন্ধ করে আমার লসাগু করতে হয়। তাহলে এই যে 18
27, 30, 40 আর 45, এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে আমার 1080। এদের লসাগু হচ্ছে 1080। কিন্তু বলেছে 18, 27, 30, 45, 30, 40, 45 এই সংখ্যাগুলো দ্বারা যখন এক্সকে ভাগ করছে তখন 9 ভাগশেষ থাকছে। তাহলে এইটাকে তো আমার মিলে যাবে না, লসাগু তো আমার মিলে যাচ্ছে, তাহলে 9 ভাগশেষ থাকছে, তাহলে 9 যোগ করে দাও। তাহলে এক্সের মানটা পেয়ে গেছি কত? এক্সের মানটা পেয়ে গেছি আমার 1089। এরপর বলেছে এক্সকে 37 দ্বারা ভাগ করা হলে কত ভাগশেষ থাকবে। এক্সকে 37 দ্বারা ভাগ করা হলে কত ভাগশেষ থাকবে। তাহলে 37 দ্বারা এক্সকে ভাগ করে দাও। তাহলে এক্সের মান পেয়ে গেছি কত? এক্সের মান পেয়ে গেছি 1089। তাহলে 2 দিয়ে কাটো, এটা সরি 2 দিয়ে ভাগ করো, 7 2 14, 3 2 6, 1 7। বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি? কারো কোনো অসুবিধা? এটা কারো কোনো অসুবিধা নাই, ঠিক আছে। 8 দিয়ে 3 8 24, 8 দিয়ে করতো এটা। তাহলে 7 8 56, হাতে গেলো 5, 3 8 24 আর 5 29। কোথাও কি মিস্টেক হয়েছে? লসাগুটা কি মিস্টেক? আচ্ছা দেখো 1080 হচ্ছে, ঠিক আছে। তাহলে যোগ করেছি, আমার এখানে একটা গুণটা মিস্টেক হয়েছিল, ঠিক আছে। আমার 8 দিয়ে ভাগ করেছিলাম 9 দিয়ে হচ্ছে আমার 333। তাহলে আমার ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে আমার 16। তাহলে বলছে এক্সকে 37 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে না, এক্সকে 37 দ্বারা ভাগ করলে আমার 16 ভাগশেষ থাকবে। বুঝতে পেরেছি এই অঙ্কটা? ঠিক আছে, কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেন দেখো কি বলছে। পরের কোয়েশ্চেন বলছে যে একটা শার্ট মানে একটা জামার চিহ্নিত মূল্য হচ্ছে 2400 টাকা। একটা জামার চিহ্নিত মূল্য হচ্ছে আমার 2400 টাকা, কিন্তু বলছে জামাটা আমার 1800 টাকা বিক্রি হতে শতকরা কত % ছাড় হয়। তাহলে আমার 1800 টাকা বিক্রি, 2400 টাকা দাম লেখা আছে, 1800 টাকা বিক্রি করছে, ঠিক আছে। তাহলে আমার কত টাকা ছাড়ছে? আমার নর্মালি 600 টাকা ছাড়ছে। তাহলে এই যে 600 টাকা ছাড়ছে, কার থেকে ছাড়ছে? আমার 2400 টাকা থেকে ছাড়ছে। তাহলে শতকরা কত আমার ছাড়ে? তাহলে শতকরা হলো উপর 100। এই দুটা কেটে দিলাম। কারো কোনো অসুবিধা আছে? এটা কাটো, 6 4 24। এইটা কারো কোনো অসুবিধা? এইটুকুটা কারো কোনো অসুবিধা নাই? 6 14, 600 বাই 2400 ইন্টু 100, 0 0 কেটে দিলাম। 2400 24 24 48, 5 4 20। তাহলে কত % ছাড়ছে না? 25% আমার ছাড়ছে, ঠিক আছে। 25% আমার ছাড়ছে, এটা আমার 4 হবে এটা। তাহলে কত % ছাড়ছে? টোটাল আমার 25% ছাড়ছে। বলছে 2400 টাকা দাম লেখা আছে, যে 1800 টাকা বিক্রি করছে, তাহলে ছাড়ছে কত? 600 টাকা ছাড়ছে। তাহলে 600 টাকা ছাড়ছে কার থেকে? 2400 টাকা থেকে ছাড়ছে। তাহলে 600 টাকা ছাড়ছে 2400 টাকা থেকে, শতকরা বলছে কত ছাড়ছে? শতকরা বললে উপরে 100, ঠিক আছে। তাহলে এই দুটো শূন্য কাটলাম, 6 দিয়ে এটা যদি কাটো 6 100 600, আর 6 4 24, 4 দিয়ে 100 কাটো 25, ঠিক আছে। তাহলে 25% আমার ছেড়ে দিচ্ছে। বাজারে যথাক্রমে প্রতি কেজি 45 টাকা ও 52 টাকায় 2 জাতের চাল পাওয়া যাচ্ছে। 45 টাকা কেজিও পাওয়া যাচ্ছে, আবার 52 টাকা কেজিও পাওয়া যাচ্ছে। তাহলে 2 জাতের চাল পাওয়া যাচ্ছে। বলছি প্রতি কেজির দাম 49 টাকা করতে এগুলি কোন অনুপাতে মেশাতে হবে। আচ্ছা, আমি ধরলাম যে 45 টাকা কেজি যে চালটা আছে সেইটা আমার x কেজি কিনেছে। এরপর যে 52 কেজি যে চালটা আছে সেটা আমার y কেজি কিনেছে। y কেজি কেনার পর বলছে 49 টাকা কেজি হিসাবে বিকতে হবে। তাহলে 49 টাকা কেজি হিসাবে বিকতে হবে, বলছে কত মানে কীভাবে মিক্স করতে হবে? এই দুটোই মিক্স করবে, তারপর তো 49 টাকা কেজি বিকবে। তাহলে x কেজি কিনেছিল এদিকে, আর এদিকে y কেজি কিনেছিল না। তাহলে এটা গুণ করতে এদিকে আমার চলে এলো আমার 45x প্লাস 52y সমান আমার 49x প্লাস 49y, ঠিক আছে। তাহলে 45 আমার কিছু লিখে দিচ্ছি একটা লাইন, 45x মাইনাস 49x সমান 49y মাইনাস 52y। তাহলে এইটা 4x সমান
3y এই কেটে দিলাম, তাহলে 4x সমান 3y, তাহলে এক্সের মান 3 আর ওয়াইয়ের মান 4। তাহলে বলছে কোন অনুপাতে মেশাতে হবে, এটা কোন অনুপাতে মেশাতে হবে না 3:4 এইভাবে মিশা দেবো। তাহলে এই অনুপাতে আমাকে মিশা দেবো, 3:4 আমাদের মিশা দেবো। মিশানোর পরে কি তবে যে আমি যে চালটা আমরা কিনেছি সেটা 49 টাকা কেজি হিসাবে আমরা বিকতে পারবো। কার কোনো অসুবিধা আবার বলে দিচ্ছি, বলছে 45 টাকা কেজি কিছু চাল কিনেছে, আবার 52 টাকা কেজি কিছু চাল কিনেছে। কেনার পর দুটো মিক্স করেছে, মিক্স করার পর 49 টাকা কেজি হিসাবে বিকেছে। তাহলে আমি ধরলাম যে 45 টাকা কেজি যে চালটা কিনেছিল সেটা এক্স কেজি কিনেছিল, আবার 52 টাকা কেজি যে চালটা কিনেছিল সেটা ওয়াই কেজি কিনেছিল। এরপর বলছে 49 টাকা কেজি যখন বিক্রি করছে তাহলে এক্স আর ওয়াইকে তাকে মিক্স করবে না, ওই জন্য এক্স প্লাস ওয়াই লিখে দিয়েছি। ঠিক আছে, এবারে বুঝতে কোনো আশা করছি অসুবিধা নাই। তাহলে এক্সের মান 3 ও ওয়াইয়ের মান 4, তাহলে 3:4 আমাদের মিক্স করতে হবে। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই।